Welcome back everyone. So last lecture আমরা call by value এবং call by reference নিয়ে কথা বলতেছিলাম. So if you don't remember what these two are, I highly suggest that you open the last lecture video and see the timestamps where I talk about these two things. But আমি overall just আইডিয়াটা বলি যে call by value তে আমরা যখন নাকি আর্গুমেন্ট পাস করতেছিলাম একটা ভেরিয়েবল হিসেবে, সাপোজ ইন দ্য কেস অফ দিস স্কোয়ার মেথড, যে আমার এরকম একটা স্কোয়ার মেথড ছিল, স্কোয়ার মেথডে আমি একটা ইন্টিজার ভেরিয়েবল পাস করতেছিলাম, ইন্টিজার ভেরিয়েবলটাকে আমি 5 দিয়ে ইনিশিয়ালাইজ করছিলাম। সো এই 5 পাস করার পর কী হয়েছে, এই ইনস্টেড অফ দিস ভেরিয়েবল রেফারেন্স এই যে 5 ভ্যালুটা, এই 5 ভ্যালুটা পাস হয়েছে। সো অ্যাজ আ রেজাল্ট এদিকে 5 বসছে, এদিকে 5 × 5 হয়ে 25 এদিকে বসছে, এবং এই 25টা এদিকে সে রিটার্ন করছে, বাট রিটার্ন করার পর দ্যার ওয়াজ নো ওয়ান টু স্টোর দ্যাট ভ্যালু। সো ফাইনালি আমি যখন নাকি এদিকে নাম প্রিন্ট করলাম, আমার বেসিক্যালি আগের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাই প্রিন্ট হচ্ছিল। সো লেট মি জাস্ট ডেমো দিস কুইকলি, যে আমার যে 5 ছিল সেই 5টাই প্রিন্ট হলো, অথচ এই যে না 5 × 5 করে 25 যে নামের ভিতরে রাখলো, এই চেঞ্জটা কিন্তু রিফ্লেক্টেড হয় নাই। কী কারণে? বিকজ আমার এদিকে কিন্তু আমি কোনো রেফারেন্স পাঠাই নাই, আমি কিন্তু এই নাম যেই রেফারেন্সটা মানে 5 যেই রেফারেন্স ভেরিয়েবল, যে ভেরিয়েবলটায় আছে সেই ভেরিয়েবলটার আমি রেফারেন্স পাঠাই নাই। ইনস্টেড এই ভেরিয়েবলটার যেই ভ্যালুটা আমি সেই ভ্যালুটাই পাঠাইছি। অ্যাকচুয়ালি আমি না, মানে এটা হচ্ছে গিয়ে জাভার বিল্ট ইন সিস্টেম, যে জাভা সবসময় কল বাই ভ্যালু ইউজ করে। সো অ্যাজ আ রেজাল্ট এই চেঞ্জটা আমার রিফ্লেক্টেড হয়নি। ওয়ারেজ আমি যদি সাপোজ ইনস্টেড নাম ইকুয়ালস টু এটা লিখতাম, সো তখন সাপোজ এই 25 যেই ভ্যালুটা সে রিটার্ন করতো, সেই রিটার্ন ভ্যালুটা এদিকে বসতো এবং রিটার্ন ভ্যালুটা এদিকে প্রিন্ট হতো। সো এই যে এদিকে অ্যাজ ইউ ক্যান সি 25 হ্যাজ বিন প্রিন্টেড। বাট ওভারঅল কল বাই ভ্যালু মানে it copies the value of an argument into parameter, যে আর্গুমেন্টে যেই ভ্যালুটা থাকে, এই নামের যেই ভ্যালু 5 সেই ভ্যালুটাই কপি হয় প্যারামিটারে। এই ইন্ট নাম এটা হচ্ছে গিয়ে প্যারামিটার। সো এটা হচ্ছে কল বাই ভ্যালু ছিল। কল বাই রেফারেন্স ছিল রেফারেন্স টু অ্যান আর্গুমেন্ট ইজ পাসড অন টু দ্য প্যারামিটার, যে তখন এই ভ্যালু না, তখন রেফারেন্সটা পাস হয় প্যারামিটারে। বেসিক্যালি এই যে নামটা, এই নামের ভ্যালু না, অ্যাকচুয়াল যে রেফারেন্স সেই রেফারেন্সটা আমার এই প্যারামিটারে বসতো। এটা হচ্ছে গিয়ে কল বাই রেফারেন্স। কিন্তু আমি বলছিলাম যে আচ্ছা, সো এটা তো আমি বলছিলাম যে জাভা ইউজেস কল বাই ভ্যালু ওয়েন পাসিং রেফারেন্স ভেরিয়েবলস অ্যাজ ওয়েল, যে ওভারঅল জাভা সবসময় কল বাই ভ্যালু ইউজ করে। জাভায় অ্যাকচুয়ালি কল বাই রেফারেন্স বলতে কিছু এক্সিস্ট করেই না। হাউএভার এই জিনিসটা কন্ট্রাডিক্টরি লাগতেছিল। কী কারণে? সো লেট মি আনকমেন্ট দ্য প্রিভিয়াস লাইন্স, যে এদিকে তো এই কোডটা আমি একটা বক্স অবজেক্ট ক্রিয়েট করছিলাম, রাইট? সো আই উইল জাস্ট কমেন্ট দিস লাইন্স আউট সিন্স দে আর নট ইউজফুল এনিমোর। সো এদিকে আমি একটা বক্স অবজেক্ট ক্রিয়েট করছিলাম, এবং ফাইনালি এদিকে আমি আরেকটা বক্স অবজেক্ট ক্রিয়েট করছিলাম। বাট দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু ইজ দ্যাট ফার্স্ট বক্স অবজেক্টটা ক্রিয়েট করার সময় আমার এই কনস্ট্রাক্টরটা কল হয়েছে, সেকেন্ড বক্স অবজেক্ট ক্রিয়েট করার সময় এই কনস্ট্রাক্টরটা কল হয়েছে। আর এই কনস্ট্রাক্টরটা কী করতো, যেই 3টা ভ্যালু আমি আর্গুমেন্ট হিসাবে পাঠাতাম, সেই 3টা ভ্যালু সে প্যারামিটার হিসাবে রিসিভ করে সেই ভ্যালুগুলা এই যে ক্লাস ভেরিয়েবলসগুলোতে বসাতো। অ্যান্ড অ্যাজ ইফ ইউ রিমেম্বার দ্যাট উই হ্যাড টু ইউজ দিস কিওয়ার্ড বিকজ এই যেই এলটা আমি যখন নাকি এদিকে ডিক্লেয়ার করছিলাম, তখন সে যেই ক্লাস ভেরিয়েবল বা গ্লোবাল ভেরিয়েবল এল বা ইনস্ট্যান্স ভেরিয়েবল এল সেটাকে হাইড করে ফেলছিল। সো টু বেসিক্যালি লোকেট দ্যাট ভেরিয়েবল or to refer to that variable we had to use this keyword. So যাই হোক, আমি শর্টলি বলি যে এদিকে আমি আরেকটা বক্স অবজেক্ট ক্রিয়েট করছিলাম, এবং এই বক্স অবজেক্টের থেকে আমি একটা মেথড কল করতেছিলাম প্রিন্ট ক্লাস ভেরিয়েবলস। সো প্রিন্ট ক্লাস ভেরিয়েবলস মেথডটা কী করে, বেসিক্যালি এই ক্লাসের যে ভেরিয়েবলগুলো আছে সেই ভেরিয়েবলগুলোর ভ্যালু প্রিন্ট করে।
সো সিন্স বক্স টুতে আমি 5, 7 and 9 পাঠাইছিলাম, সো 5, 7 and 9 আমার এল, এইচ এবং ডাব্লিউতে বসছিল। সো আমি এটি প্রিন্ট করে দেখাই আবার, ইফ ইউ হ্যাভ ফরগটেন, যে এই যে L5, H7, W9 এই জিনিসগুলা এদিকে সে প্রিন্ট করে দিতেছে, ঠিক আছে। সো আমি এখন আসি এই লাইনটাতে। আমি এদিকে একটা মেথড ক্রিয়েট করছিলাম যে অ্যাসাইন ডিফল্ট ভ্যালুস টু ক্লাস ভেরিয়েবলস, যে এই মেথডটা কল করলে এই মেথডটা কি নেয়, একটা বক্স টাইপের অবজেক্ট নেয় প্যারামিটার হিসাবে, এবং সেই অবজেক্টটা নিয়ে সেই অবজেক্টটার যেই ক্লাস ভেরিয়েবলসগুলো আছে এল, এইচ, ডাব্লিউ, সেগুলোতে সে ডিফল্ট ভ্যালু বসায়। সো ইন দ্য কেস অফ ইন্টিজার উই অলরেডি নো দ্যাট ডিফল্ট ভ্যালু হচ্ছে গিয়ে 0। ওকে, সো আমি এই মেথডটা কল করার সময় এই যে বক্স টু যে অবজেক্টটা পাঠাইছি, এবং বক্স টু অবজেক্টটাকেই সে বক্স টু অবজেক্টের যে ক্লাস ভেরিয়েবলসগুলো, সেই ক্লাস ভেরিয়েবলসগুলোতে সে 0 বসাই দিছে। সো অ্যাজ আ রেজাল্ট আমি যখন নাকি পরে আবার প্রিন্ট ক্লাস ভেরিয়েবলস এদিকে করলাম, তখন আমার এল, এইচ, ডাব্লিউ সব 0 হয়ে গেছে। কিন্তু আমি একটু আগেই বললাম যে জাভায় তো কল বাই রেফারেন্স বলতে কিছু নাই, জাভায় জাস্ট কল বাই ভ্যালু আছে। সো এদিকে কি অ্যাকচুয়ালি এই জিনিসটা হইতেছে না, আমি এই যে বক্স টু এর রেফারেন্সটা এদিকে পাস করলাম, সেই রেফারেন্স ইউজ করে সে এল, এইচ, ডাব্লিউর ভ্যালুগুলা চেঞ্জ করলো, যার কারণে আমি ইভেন দো দিস ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট স্কোপ, এই স্কোপে সে যেই চেঞ্জগুলো মেক করছে সেই চেঞ্জগুলো হ্যাজ বিন রিফ্লেক্টেড হিয়ার ইন আ কমপ্লিটলি ডিফারেন্ট ক্লাস অল টুগেদার, যে এটা বক্স ডেমো ক্লাস আর এটা জাস্ট একটা বক্স ক্লাস। সো এই বক্স ক্লাসের অ্যাসাইন ডিফল্ট ক্লাস ভেরিয়েবলস, অ্যাসাইন ডিফল্ট ভ্যালুস টু ক্লাস ভার্স যেই মেথডটা যেই ভ্যালুগুলো অ্যাসাইন করলো, সেই চেঞ্জেসগুলো এদিকেও রিফ্লেক্টেড হয়েছে। মিনিং যে অ্যাকচুয়ালি তো এই রেফারেন্সটাই তার মানে এদিকে গেল, আর এই রেফারেন্সটা ইউজ করেই সে চেঞ্জগুলো করলো, যার কারণে আমি যখন নাকি পরে আবার এই রেফারেন্সটা ইউজ করে তার ক্লাস ভেরিয়েবলসগুলো প্রিন্ট করলাম, তখন আমি এই চেঞ্জটা দেখতে পেলাম। সো উপর থেকে দেখে এই জিনিসটাই মনে হইতেছে যে রাইট, যে কল বাই রেফারেন্সই তো এদিকে হলো, যে রেফারেন্স টু অ্যান আর্গুমেন্ট ইজ পাসড অন টু দ্য প্যারামিটার। বাট আমি এদিকে লিখে দিছি যে জাভা uses call by value when passing reference variables as well. So এই যে box 2 কিন্তু একটা reference variable, যে box 2 তে কি থাকে, একটা reference থাকে না, reference বলতে remember memory address. So একটু just briefly দেখাই প্রিন্ট করে, যে box 2 আমি যদি প্রিন্ট করি, box 2 তে কি আছে, একটা reference আছে বা একটা memory address আছে, as you can see from here, ঠিক আছে। সো বক্স টু হচ্ছে কি একটা রেফারেন্স ভেরিয়েবল, কিন্তু আমি বলছি জাভা যখন নাকি রেফারেন্স ভেরিয়েবল পাস করে তখনও সে কল বাই ভ্যালু ইউজ করে, কিন্তু এই জিনিসটা তো দেখে মনে হইতেছে না। সো এদিকে একটু পড়ি কি লিখছে, যে when an object is passed to a method the reference itself is passed by use of call by value. However, since the value is being passed refers to an object, the copy of that value will still refer to the same object that its corresponding argument does. So again, I highly recommend that if you haven't watched the last part of the previous video, you open it right now and watch it, where I show you how references work diagrammatically. But যাই হোক, এদিকে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে গিয়ে যে জাভায় আমি যখন নাকি একটা অবজেক্ট রেফারেন্স পাস করি একটা মেথডে, যেমন এদিকে আমি করতেছি একটা অবজেক্টের রেফারেন্স পাস করতেছি, তখন অ্যাকচুয়ালি রেফারেন্সটাই পাস হয়, কিন্তু বাই ইউজ অফ কল বাই ভ্যালু, দ্যাট ইজ রেফারেন্স যেটা আমি এদিকে আসে সেই রেফারেন্সটাই এদিকে যেতেছে, বাট নট এক্স্যাক্টলি এই রেফারেন্সটা, এই রেফারেন্সের একটা কপি এদিকে যেতেছে, বেসিক্যালি কল বাই ভ্যালুই হইতেছে। বাট এদিকে যে আমি চেঞ্জগুলো করতেছি সেই চেঞ্জগুলো এদিকে ক্যান রিফ্লেক্টেড হইতেছে, ইটস বিকজ আমি এদিকে যে রেফারেন্সটা, সেই রেফারেন্সের কপিটা এদিকে আসলো, কিন্তু এদিকে যেই কপিটা আসছে সেই কপিটা এবং এই রেফারেন্সটা পয়েন্টস টু দ্য সেম অবজেক্ট। বেসিক্যালি আমি যদি এদিকে যাই, লেটস সি ইফ আই হ্যাভ দিস ডায়াগ্রাম,
বেসিক্যালি ইউ ক্যান থিঙ্ক অফ ইট লাইক দিস, যে বক্স টু একটা রেফারেন্স, সাপোজ বক্স টু হচ্ছে গিয়ে আমার এই B2টা, ঠিক আছে, এই B2টা আমার এই জায়গাটায় পয়েন্ট করতেছে, ঠিক আছে। এবং আমি যখন নাকি বক্স টুটা পাঠালাম অ্যাসাইন ডিফল্ট ভ্যালুস টু ক্লাস ভেরিয়েবলসে এদিকে পাঠালাম, তখন এই বক্স টু এর একটা কপি ক্রিয়েট হয়েছে, এই রেফারেন্সের একটা কপি, উইচ আই উইল কল ফর দ্য টাইম বিং বক্স ওয়ান, ঠিক আছে। বক্স ওয়ানের একটা কপি ক্রিয়েট হয়েছে, কিন্তু বক্স ওয়ানের যে কপিটা, সরি আই মিন বক্স টু এর যে কপিটা বক্স ওয়ান, সেই বক্স ওয়ানও refers to the same object, a box 1. So as a result, even though box 2 এর একটা কপি দিয়ে আমি ভেরিয়েবল অ্যাসাইনমেন্টের দিকে করতেছি, যে 0 0 বসাইতেছি, এই যে চেঞ্জেসগুলো কিন্তু একটা জায়গায় হইতেছে। অ্যাজ আ রেজাল্ট উপর থেকে দেখে মনে হয়েছে যে অ্যাকচুয়ালি এদিকে তো রেফারেন্স পাস হইতেছে, বাট অ্যাকচুয়ালি অ্যাগেইন রেফারেন্সটা পাস হয়েছে বাই মিনস অফ কল বাই ভ্যালু, দ্যাট ইজ রেফারেন্সটা ডিরেক্টলি কিন্তু যায় নাই, রেফারেন্সের একটা কপি গেছে। সো ওয়েদার ইউ পাস প্রিমিটিভ ভেরিয়েবলস লাইক হিয়ার, যে এদিকে আপনার প্রিমিটিভ ভেরিয়েবলস পাঠান সাচ এজ এন ইন্টিজার, বা একটা রেফারেন্স ভেরিয়েবল পাঠান সাচ এজ আ বক্স অবজেক্ট, ডাজ নট ম্যাটার, জাভা সবসময় কল বাই ভ্যালু ইউজ করে। আর কল বাই ভ্যালু মানে যাই পাঠাই আমি তার একটা কপি অ্যাকচুয়ালি পাস করা হয় ইনস্টেড অফ দি অ্যাকচুয়াল রেফারেন্স। সো এইটা আমি আরেকটু ভালোভাবে কিভাবে দেখতে পারি, সো এটা একটু দেখি। সো লেটস ট্রাই ক্রিয়েটিং আ নিউ মেথড, লেটস কল দিস ভয়েড সোয়াপ রেফারেন্সেস, ঠিক আছে। সো আমি নতুন একটা মেথড ক্রিয়েট করলাম, এই মেথডের কাজ হচ্ছে গিয়ে সে রেফারেন্স সোয়াপ করে দিবে। সো লেটস সে দুইটা বক্স অবজেক্ট নিবে, বক্স B2. So suppose let me create a temporary box variable, ঠিক আছে, and let me suppose say save B1 here. So সে B2 তে B1 এর ভ্যালু বসাবে। So B2 তে যদি আমি B1 এর ভ্যালু, আচ্ছা সরি did the wrong thing, suppose সে B1 এ B2 এর ভ্যালু বসাবে। সো B1 এ যদি আমি B2 এর ভ্যালু বসাই কি হবে, B1 এর যে অ্যাকচুয়াল যে রেফারেন্সটা, সেই রেফারেন্সটা কিন্তু হারিয়ে যাবে। সো আমি কি এই কারণে কি করছি, আমি B1 এর রেফারেন্সটা আগেই একটা টেম্পোরারি ভেরিয়েবলে সেভ করে রাখছি, সো দ্যাট লেটার আমি B2 তে সেই টেম্পোরারি ভেরিয়েবলটা বসাতে পারি। আর এই টেম্পোরারি ভেরিয়েবলটাই বেসিক্যালি B1 এর অরিজিনাল ভ্যালুটা। সো আমি বেসিক্যালি সোয়াপ রেফারেন্সেস একটা সুন্দর একটা বেসিক্যালি নতুন একটা মেথড ক্রিয়েট করলাম, যে মেথডটা দুইটা নিবে, অবজেক্ট নিবে, সেই অবজেক্টগুলোর রেফারেন্সগুলো সোয়াপ করে দিবে, ঠিক আছে। সো আমি আরেকটা কাজ করি, আরেকটা মেথড ক্রিয়েট করি, যে মেথডটা প্রিন্ট ক্লাস ভেরিয়েবলস, তো আচ্ছা সো প্রিন্ট ক্লাস ভেরিয়েবলসটাই লেট মি জাস্ট keep it as is, no let's just create a new method and let's call it print object variables, যে আমি যে অবজেক্টটা পাঠাবো সেই অবজেক্টের ভেরিয়েবলস সে প্রিন্ট করবে। সো লেটস সে আমি একটা বক্স অবজেক্ট পাঠাবো, সেই বক্স অবজেক্টের যা ভ্যালু হবে সে প্রিন্ট করবে। সো LHRW. So if you are confused, let me further clarify this in a second. যে সাপোজ আমার বক্স তো দুইটা অবজেক্ট ক্রিয়েট করছিলাম, সো সাপোজ এদিকে আমি বক্স 1 ডট যদি আমি প্রিন্ট ক্লাস ভেরিয়েবলস কল করি, কি হবে, বক্স 1 এর ক্লাস ভেরিয়েবলসগুলো প্রিন্ট হতো, আর বক্স 1 এর ক্লাস ভেরিয়েবলসগুলো কি 0 0 হবে, বিকজ আই ইউজ দ্য ডিফল্ট কনস্ট্রাক্টর, ডিফল্ট মানে এই কনস্ট্রাক্টরটা ইউজ করছিলাম, which did nothing as a result, only the default values were assigned to the class variables. সো এটা করলে LHW এটা আসতেছিল। সো আমি যদি সেম কাজটা করি, সাপোজ প্রিন্ট, এখন নতুনটার নাম দিছি কি প্রিন্ট, আচ্ছা লেটস জাস্ট কল দিস অবজেক্ট ইন ফুল, প্রিন্ট অবজেক্ট ভেরিয়েবলস। সো প্রিন্ট অবজেক্ট ভেরিয়েবলস কি করে, একটা বক্স অবজেক্ট প্যারামিটার হিসেবে নেয়। সো আমার একটা বক্স অবজেক্ট পাঠানো লাগবে, সো আমি এদিকে বক্স 1 পাঠাই, আমার হচ্ছে গিয়ে আউটপুটটা এক্স্যাক্টলি সেম আসবে। সো এ থেকে অ্যাকচুয়ালি প্রিভিয়াসলি
আমার যার থেকে আমি মেথডটা কল করতেছিলাম তার ক্লাস ভেরিয়েবলসগুলোই প্রিন্ট হচ্ছিল। সো সাপোজ আমি যদি এটা বক্স 2 থেকে কল করতাম তখন আমার বক্স 2 এর ক্লাস ভেরিয়েবলসগুলো প্রিন্ট হতো which were 5, 7 and 9, ঠিক আছে? বাট এখন আমি নতুন যেটা করতেছি, বক্স 1 থেকে I can do the same thing that this line did, which was print box 2's class variable. So এদিকে I'll just write box 2 and if I run this there will be no change in the output whatsoever. So as you can see এদিকে 5, 7, 9 আসতেছে which was box 2 এর। বেসিক্যালি এখন আমি এটা box 2 থেকে কল করি বা box 3 থেকে কল করি, it does not matter. What matters is what parameter, argument I pass here. So এদিকে box 2 দিলে box 2 এরটা প্রিন্ট হবে, box 1 দিলে box 1 এরটা প্রিন্ট হবে, whereas print class variables মেথডটায় সে কোনো আর্গুমেন্ট নিচ্ছিল না। সো অ্যাজ এ রেজাল্ট আমি এদিকে যে অবজেক্টটা দিয়ে তাকে ইনভোক করতেছিলাম সেই অবজেক্টের ভেরিয়েবলগুলোই সে ডিরেক্টলি প্রিন্ট করতেছিল। সো এটা একটু ব্রিফলি এক্সপ্লেন করলাম। সো লেট মি গেট রিড অফ অল দিস। সো হোপ এভরিথিং ইজ ওকে। আচ্ছা, সো এখন আমি একটা কাজ করি যে আমি তো এই সোয়াপের আগে প্রিন্ট অবজেক্ট ভেরিয়েবলস মেথডটা ইউজ করে আমি b1 আর b2-র ভ্যালুগুলো প্রিন্ট করে নিই। সো আমি একটা লাইন ব্রেক রাখি যাতে পরে বোঝা যায়। সো আমি এই যে প্রথমে লুকস লাইক আমি এই মেথডটা কলই করি নেই। সো এগুলো আমি সব কমেন্ট করে দিচ্ছি। আমি দুটো বক্স অবজেক্ট ক্রিয়েট করছি এদিকে এবং এদিকে। এখন আমি এই দুইটার রেফারেন্স সলভ করব। সো অ্যাগেইন আমি এখন এটা বক্স 1 থেকে কল করি না বক্স 2 থেকে কল করি, ইট ডাজ নট ম্যাটার। হোয়াট ম্যাটার্স ইজ হোয়াট প্যারামিটার্স, হোয়াট আর্গুমেন্টস আই পাস হিয়ার। সো এদিকে বক্স 1 বা বক্স 2 লেখা মেক্স নো ডিফারেন্স হোয়াটসোএভার, ঠিক আছে? সো যাই হোক, সোয়াপ রেফারেন্সেস মেথডটা কল করলাম, কি হলো, সে দুইটা বক্স 1 আর বক্স 2 রেফারেন্স এদিকে রিসিভ করতেছে অ্যাজ প্যারামিটার এবং তাদের ভেরিয়েবলসগুলো প্রিন্ট করতেছে ইউজিং দিস মেথড। সো আমি জানি অলরেডি যে বক্স 1 এরটা কি, বক্স 1 এরটা এদিকে প্রিন্ট করতেছে 0, 0, 0, বক্স 2 এরটা এদিকে প্রিন্ট করতেছে which is 5, 7, 9, যে বক্স 2 এরটা এদিকে সে রিসিভ করছিল, ঠিক আছে? সো এখন আমি দেখি যে আমি তো এদিকে সোয়াপের কাজটা করলাম, যে আমি এদিকে কমেন্টে লিখে দিই সোয়াপ রেফারেন্সেস। সো এখন আফটারওয়ার্ডস কি হবে, আমি রেফারেন্স সোয়াপ করার পর কি হওয়া উচিত? উল্টাটা হওয়া উচিত না? এখন বক্স 1-এ বক্স 2 এর 5, 7, 9 থাকা উচিত আর বক্স 2-এ 0, 0, 0। সো লেটস ট্রাই প্রিন্টিং দ্যাট। সো অ্যাজ ইউ ক্যান সি এটাই হয়েছে, আমার রেফারেন্সটা সোয়াপ হয়ে গেছে, এদিকে 5, 7, 9 হয়ে গেছে, এদিকে LH 0, 0 অ্যান্ড সো অন, ঠিক আছে? সো এখন আমি একটু দেখি যে আমার এই মেইন মেথড থেকে প্রিন্ট করে যে এখন এদিকে কি হইতেছে। সো মেইন মেথড থেকে আমার প্রিন্ট যে ক্লাস ভেরিয়েবলস মেথডগুলো আমি সেগুলো একটু আনকমেন্ট করি। সো এদিকে আমি লিখি system.out.print বক্স 1 আর এদিকে আমি বক্স 2-র জন্য বক্স 2 দিই, এদিকে I'll just give another line break। আচ্ছা, এদিকে বক্স 2 লিখতে ভুলে গেছি, মাই ব্যাড। আচ্ছা, সো এখন একটু আমি দেখি কেয়ারফুলি কি হয়েছে। সো এই লাইনগুলি আসলে আমি কমেন্ট করে দিই তাহলে বুঝতে আমার, আচ্ছা থাক রাখি। সো একটু পুরো কোডটা একটু ট্রেস করি। প্রথমে আমি বক্স 1 আর বক্স 2 এই সোয়াপ রেফারেন্সেস মেথডটায় পাঠালাম, ঠিক আছে? তখন আমি প্রিন্ট করে দেখলাম যেদিকে 0, 0, 0 আর 5, 7, 9,
তারপরে আমি এদিকে সোয়াপ করলাম তাদের রেফারেন্সেস, B1 এ B2 বসালাম, B2 তে B1 বসালাম, তারপর আমি তাদের ক্লাস ভেরিয়েবলসগুলো এদিকে প্রিন্ট করলাম। তখন আমি দেখলাম যে আসলে এই সোয়াপটা হয়ে গেছে, এখন B1 এ আমার B2 এর জিনিস, B2 তে B1 এর জিনিস। কিন্তু আমি যখন নাকি অ্যাকচুয়াল আমার মেইন মেথড থেকে যখন নাকি আমি এই প্রিন্ট ক্লাস ভেরিয়েবলস করে বক্স 1 এরটা প্রিন্ট করলাম, তখন আমি দেখতেছি যে না, এ কি, বক্স 1 এ তো আমার তো আগের মতো 0 0 রয়ে গেছে। So again, just for ease of understanding, let me write this down here. যে আমার আগে আমি সোয়াপ করার পর বক্স 1 এ 579 ছিল, বক্স 2 এ মানে সোয়াপ করার পর এটা হইছে। So I'll do the same thing here so that you can understand better. So মেথডটা সোয়াপ করার আগে বক্স 1 এই ভ্যালু ছিল, বক্স 2 এই ভ্যালু ছিল, সোয়াপ করার পর ভ্যালুগুলো সোয়াপ হয়ে গেছে। বাট আমার মেইন মেথডে যেদিক থেকে আমি মেথডটা কল করলাম সেদিকে বক্স 1 এর মেথডটার সোয়াপিংয়ের কাজের আগে যেই ভ্যালু ছিল সেই ভ্যালুই তো আছে, সোয়াপ তো হলো না। বক্স 2 এ আমার 0 0 তো নাই, বক্স 2 এ তো আমার এই যে 579, এই 579 যেটা আমি সেট করছিলাম সেটাই রয়ে গেছে। সো এটা কি কারণে হলো? ওয়েল, দি রিজন ইজ বিকজ জাভায় কল বাই রেফারেন্স বলে কিছু নাই। জাভা uses only call by value. So call by value করাতে কি হয়েছে অ্যাকচুয়ালি, আমি যখন নাকি swap references মেথডটা কল করলাম তখন আমি বক্স 1 আর আমার বক্স 2 রেফারেন্সেসগুলা আমি কিন্তু ডিরেক্টলি পাঠাইনি। আমি যদি ডিরেক্টলি রেফারেন্সগুলো পাঠাতাম তাহলেই সফটটা যেটা আমি করছি এই চেঞ্জটা উড হ্যাভ বিন রিফ্লেক্টেড হিয়ার অ্যাজ ওয়েল। আমি যদি অ্যাকচুয়াল রেফারেন্সটা পাঠাতাম, কিন্তু আমি তো অ্যাকচুয়াল রেফারেন্স পাঠাইনি। আমি কি পাঠাইছি? আমি এই রেফারেন্সের একটা কপি এই B1 এ পাঠাইছি, আমি বক্স 2 রেফারেন্সের একটা কপি আমি এই B2 তে পাঠাইছি। সো এই কপি দিয়ে তারা যাই চেঞ্জ করুক ইট ওয়ন্ট বি রিফ্লেক্টেড হিয়ার। জাস্ট লাইক প্রিভিয়াসলি আমি যখন নাকি এই যে নাম ভেরিয়েবলটা পাঠাইছিলাম আমার স্কোয়ার মেথডে এই নাম ভেরিয়েবলটা নিয়ে সে যাই চেঞ্জেস আনুক এই চেঞ্জেসগুলো কিন্তু ওয়ন্ট বি রিফ্লেক্টেড ইন দিস প্লেস, ইন দিস লাইন। মানে আমার এই স্কোপটার ভিতরে কিন্তু সেই চেঞ্জগুলো দেখা যাবে না, সিম্পলি বিকজ অফ কল বাই ভ্যালু। So I hope now the difference between call by value and call by reference, or more specifically how it may appear that in Java call by reference is being used but actually call by value takes place. So I hope এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে। So anyways, let's move forward. So আমরা এখন একটু নিউ একটা কোনো জিনিস দেখি, যেটা হচ্ছে গিয়ে স্ট্যাটিক, something that you've been seeing since the very first class, but এটার মিনিং কি আমি এক্সপ্লেন করিনি। যে আমার মেইন মেথডে সবসময় একটা স্টেটমেন্ট একটা কিওয়ার্ড থাকে which is static. So স্ট্যাটিকটা একটু পড়ি কি লেখা। So static makes class members object independent. So class members বলতে এই যে ক্লাসের যেই ভেরিয়েবলসগুলা as well as ক্লাসের যে আমার মেথডসগুলা সেগুলা অবজেক্ট ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। অবজেক্ট ইন্ডিপেন্ডেন্ট বলতে যে আমি যেদিকে বক্স 1 আর বক্স 2 ক্রিয়েট করছি, আমি কিন্তু উইদাউট ক্রিয়েটিং অ্যান অবজেক্ট অফ বক্স আমি কিন্তু বক্সের কোনো কিছু অ্যাক্সেস করতে পারবো না। আমি যে এতগুলা মেথডের দিকে রাখছি, এই মেথডগুলো কিন্তু আমি একটাও অ্যাক্সেস করতে পারতেছিলাম না উইদাউট ফার্স্ট ইনভোকিং দেম ফ্রম অ্যান অবজেক্ট। যে আমি যদি এদিকে লিখতাম সাপোজ প্রিন্ট ক্লাস ভেরিয়েবলস, আমি যদি জাস্ট এদিকে প্রিন্ট ক্লাস ভেরিয়েবলস লিখতাম কী হতো? কিছুই হতো না। এদিকে বলতেও ক্যান নট ফাইন্ড সিম্বল, সে এই স্কোপটার ভিতরে প্রিন্ট ক্লাস ভেরিয়েবলস খুঁজতেও পেতো না, একটা এরর দিত। সো আমার কী করা লাগতো? এই যে অবজেক্ট থেকে আমার মেথডগুলো কল করা লাগতো। সো দ্য সেম অ্যাপ্লাইড ফর
ইনস্ট্যান্স ভেরিয়েবলস বা ক্লাস ভেরিয়েবলস অ্যাজ ওয়েল। ঠিক আছে, সো স্ট্যাটিক বলতেছে যে মেক্স ক্লাস মেম্বার্স, অ্যাগেন ক্লাস মেম্বার্স কুড বি ক্লাস ভেরিয়েবলস বা মেথডস অবজেক্ট ইন্ডিপেন্ডেন্ট, যে এখন আর অবজেক্ট লাগবে না সেই জিনিসটা অ্যাক্সেস করার জন্য। সো সাপোজ আমি এদিকেই একটা এক্সাম্পল দেখাই যে আচ্ছা, সো লেটস জাস্ট ট্রাই আ সিম্পল এক্সাম্পল যে n equals 5, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি I don't think this will be a good example. সো এদিকে আমি লিখি তার চেয়ে static int n equals let's একটা 5 একটা ভ্যালু দিলাম, ঠিক আছে। or better I need to keep things consistent with the notes that I've created. I will declare a string variable type and call this say regular, ঠিক আছে। এখন আমি একটা string variable create করলাম। সো আচ্ছা, if you're confused please note that string ভেরিয়েবলের আগে আমি স্ট্যাটিক লিখি বা int ভেরিয়েবলের আগে স্ট্যাটিক লিখি, it makes no difference, স্ট্যাটিকই। সো যাই হোক, আমি এই স্ট্যাটিক একটা স্ট্রিং ভেরিয়েবল ক্রিয়েট করলাম, ঠিক আছে। সো এখন হোয়াট আই ক্যান ডু ইজ, আমার যে এই ক্লাসের স্ট্যাটিক ভেরিয়েবলটা, এই স্ট্যাটিক ভেরিয়েবলটা আমি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো উইদাউট হ্যাভিং টু ক্রিয়েট অ্যান অবজেক্ট। সো আমি এই জিনিসটা দেখাই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, ঠিক আছে। কি দিছিলাম, টাইপ, আচ্ছা টাইপ। সো এখন আমি এইভাবে টাইপ লিখলে would this work? The answer is no. সে আবার বলবে cannot find symbol. সো এটার অবভিয়াসলি কারণ হচ্ছে গিয়ে যে আমার এই একটা ফাইলের মধ্যে তো আমার শত শত ক্লাস থাকতে পারে, শত শত ক্লাসের তো শত শত টাইপ ভেরিয়েবল থাকতে পারে, মানে ভেরিয়েবল থাকতে পারে যার নাম হচ্ছে গিয়ে টাইপ। এখন আমার কম্পাইলার কি এরকম সবারটা খুঁজবে যে কোন ক্লাসে এই ভেরিয়েবলটা আছে, সেই ক্লাস দেখি? বল, the answer is obviously no. So what I have to do now is specify the class where this type variable is present. So আমার এই box ক্লাসটার ভিতর এই type variableটা আছে। So I can just write box.type. এটা যদি আমি করি, আমার এই যে রেগুলার যে ইটা সেটা আমার প্রিন্ট হইতেছে। whereas previously আমি যদি সেম কাজটা LHW যে কোনো একটা জন্য করতে চাই, let's see what happens. So it says non-static variable L cannot be referenced from a static constant context. So L তো static না, L আমি এইভাবে অ্যাক্সেস করতে পারবো না। I can only access static variables like this. So এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই যে আমি অবভিয়াসলি স্ট্যাটিক ভেরিয়েবল অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই আমি অ্যাক্সেস করতে পারি, জাস্ট লাইক আই শোড ইউ হিয়ার বিফোর। সো অ্যাগেইন এই বক্সটা কিন্তু নট অ্যান অবজেক্ট, এটা কিন্তু দ্য নেম অফ দ্য ক্লাস ইটসেলফ। সো রেগুলার ভেরিয়েবলস অ্যাক্সেস করার জন্য আমার কি লাগতো, আমার অবজেক্ট লাগতো। সো সাপোজ সিস্টেম ডট প্রিন্ট লাইন box1.l, ঠিক আছে। বক্স 1 এর L প্রিন্ট করলে 0 আসবে। আমি যদি বক্স 2 এর L প্রিন্ট করি কি আসবে? টেক আ মোমেন্ট অ্যান্ড গেস। সো দ্য অ্যান্সার ইজ 5, বিকজ আমি এদিকে বক্স 2 এর L 5 সেট করছিলাম। হাউএভার আমি স্ট্যাটিক ভেরিয়েবল যেরকম অবজেক্ট ছাড়া অ্যাক্সেস করতে পারি, আমি সিমিলারলি স্ট্যাটিক ভেরিয়েবল অবজেক্ট দিয়েও অ্যাক্সেস করতে পারি। So এখন let's try accessing box1, I mean the static variable type from box1. So কি আসতে পারে? আচ্ছা, রেগুলার আসলো, সো আগের ভ্যালুই আসছে। তখন যদি আমি box2 থেকে ক্রিয়েট করি, প্রিন্ট করি, তখন কি আসবে? সো box2 থেকে প্রিন্ট করার পরও রেগুলার আসলো। ইন্টারেস্টিং। সো এগুলো একটু বাদ দেই, একটা কাজ করি, স্ট্যাটিক যেই ভেরিয়েবলটা ছিল সেই ভেরিয়েবলটা চেঞ্জ করি। box1 থেকে
সে বক্স থেকেই চেঞ্জ করি, বক্স থেকে চেঞ্জ করে ভেরিয়েবলটা দিই স্পেশাল দিই, যেটা এখন রেগুলার বক্স না, এটা একটা স্পেশাল বক্স। আর ইনস্টেড অফ ইরেজিং দোজ লাইনস আউট, লেট মি কিপ দেম। সো ঠিক আছে, স্ট্যাটিক ভেরিয়েবলটা চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর এই বক্স 1 বক্স 2 দুটোটাই সেম জিনিস আসতেছে। আচ্ছা, সেটা তো বক্স মানে অবজেক্ট ছাড়া চেঞ্জ করছিলাম, একটা কাজ করি এখন অবজেক্ট দিয়ে চেঞ্জ করি, বক্স 1 দিয়ে চেঞ্জ করি, তারপরে বক্স 1 একটা প্রিন্ট করি। আচ্ছা, সো বক্স 1 এর জন্য আমি স্পেশাল সেট করছি, বক্স 1 দিয়ে প্রিন্ট করতেছি, রাইট? সো এখন বক্স 2 থেকে টাইপ প্রিন্ট করি, তো দেখি তো কি আসে। আমি কিন্তু চেঞ্জটা করছিলাম বক্স 1 দিয়ে। হোয়াট? বক্স 2 থেকে আমি যখন নাকি প্রিন্ট করতেছি তখনও বক্স 1 দিয়ে যে জিনিসটা বসাইছিলাম স্পেশাল, সেটাই আসতেছে। ওয়েল, এটার মানে কি? আমরা না জানি যে প্রতিটা অবজেক্টের ক্লাস ভেরিয়েবলসগুলা বা প্রতিটা অবজেক্টের সেপারেট কপিস থাকে। আমরা সেগুলো অলরেডি এদিকে পড়ে আসছিলাম। যে লেটস সি ইফ আই হ্যাভ আ ডায়াগ্রাম হিয়ার। সো এই যে আমি যখন নাকি বক্স 1-এ এভাবে একটা বক্স ক্রিয়েট করলাম, তার মেমোরি লোকেশন একটা সেপারেট স্পেসে এই ক্লাস ভেরিয়েবলসগুলো আছে। বক্স 2 যখন নাকি একটা আমি অবজেক্ট ক্রিয়েট করলাম সেপারেট একটা মেমোরি লোকেশনে, তার ক্লাস ভেরিয়েবলসগুলো আছে। এই LHW এগুলো তো সব আলাদা আলাদা কপি, কিন্তু এদিকে দেখে কি মনে হইতেছে যে টাইপের একটাই কপি তারা দুইজনই শেয়ার করতেছে। ওয়েল, স্ট্যাটিক ভেরিয়েবলের আরেকটা পয়েন্ট হচ্ছে গিয়ে যে when objects are created, copies of static variables are not made. That is, আমি যখন নাকি বক্স 1 অবজেক্ট ক্রিয়েট করছি তখনই একটা টাইপ ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে। টাইপ ইজ अगेन ইফ ইউ রিমেম্বার স্ট্যাটিক ছিল। আমি যখন নাকি আবার বক্স 2 ক্রিয়েট করছি, এই টাইপ ভেরিয়েবলটা বক্স 2-র জন্য সেপারেটলি ক্রিয়েট হয় নাই। এই একটা ভেরিয়েবলই সব ইনস্ট্যান্স বা সব অবজেক্ট শেয়ার করে। সো অ্যাজ ইউ ক্যান সি, আমি এখন এদিকে 100টাও যদি বক্স অবজেক্ট ক্রিয়েট করি, সবাই একটা ভেরিয়েবলই শেয়ার করবে, এই টাইপ ভেরিয়েবলটা সবাই শেয়ার করবে। সো বেসিক্যালি আমি যদি আরও বক্স অবজেক্ট ক্রিয়েট করি, সবাই কিন্তু এই টাইপ অবজেক্টটাকে কি করবে? পয়েন্ট করবে। সো অ্যাজ আ রেজাল্ট ইট ডাজ নট ম্যাটার আমি বক্স 1, বক্স 2, বক্স 3 বা কোনটা দিয়ে এই টাইপ ভেরিয়েবলটা চেঞ্জ করি, চেঞ্জটা একটা জায়গায় হইতেছে। সবগুলো অবজেক্টেই রিফ্লেক্টেড হবে। সো স্ট্যাটিকের আরেকটা জিনিস শিখলাম। ফার্স্ট যে জিনিসটা শিখলাম সেটা ছিল যে স্ট্যাটিক অবজেক্ট ইন্ডিপেন্ডেন্ট, যে আমার অবজেক্ট ক্রিয়েট করা লাগে না একটা স্ট্যাটিক ভেরিয়েবল বা একটা স্ট্যাটিক মেথড অ্যাক্সেস করার জন্য। আরেকটা জিনিস কি শিখলাম, যে আমার যখন নাকি আমি নতুন নতুন অবজেক্ট ক্রিয়েট করি, স্ট্যাটিক ভেরিয়েবলের কপি ক্রিয়েট করা হয় না। স্ট্যাটিক ভেরিয়েবলের কপি একটাই থাকে এবং সেই কপিটা সবাই শেয়ার করে। সো এই মেইন ক্লাসটা কি কারণে স্ট্যাটিক হিসাবে ডিক্লেয়ার করা হয়? ওয়েল, আমরা অলরেডি দেখলাম যে স্ট্যাটিক ভেরিয়েবল বা স্ট্যাটিক বলছি মেথড দেখাই নেই এখনো ইয়েট, অ্যাক্সেস করার জন্য কোনো অবজেক্ট ক্রিয়েট করা লাগে না। So main is declared as static because it must be called before any objects are created. So basically এই মেইন মেথডটা কোনো অবজেক্ট ক্রিয়েট করার আগেই কল করা লাগে এবং এই কলটা কে করে? আমার JVM কল করে। So JVM without having to create any objects directly এই মেইন মেথডটা কল করে by knowing the main class name. সো আরও দেখি একটু স্ট্যাটিক ভেরিয়েবলের কতগুলো লিমিটেশনস দেখি। যে মেইন মেথডটা তো আমার একটা স্ট্যাটিক মেথড, রাইট? সো এদিকে বলতেছে একটা স্ট্যাটিক ভেরিয়েবল মেথড, স্ট্যাটিক ভেরিয়েবল বা মেথড ক্যান বি কল্ড ফ্রম আচ্ছা, সো এটা তো আমরা অলরেডি দেখাই ফেলছি যে একটা স্ট্যাটিক ভেরিয়েবল বা মেথড অন্য একটা ক্লাস থেকে ডিরেক্টলি আমি কল করতে পারবো উইদাউট ইউজিং দ্য using the class name followed by the dot operator. So class method এর জন্য short একটা example already আমি দেখাই দিই। Let's call this
প্রিন্ট স্ট্যাটিক মেথড ক্রিয়েট করি বক্স ক্লাসের জন্য, লেটস কল দিস প্রিন্ট ক্লাস নেম, এটাই দিলাম। সো সে জাস্ট প্রিন্ট করবে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন বক্স প্রিন্ট করবে, যে ক্লাস নেমটা প্রিন্ট করবে, ঠিক আছে। সো অ্যাগেইন কোনো অবজেক্ট ক্রিয়েট করি নাই, কিছু ক্রিয়েট করি নাই, আমার একটা মেইন মেথড আছে। আমি মেইন মেথড থেকে ডিরেক্টলি এই যে প্রিন্ট ক্লাস নেম মেথডটা কল করতে পারবো। ওয়াই? বিকজ ইট ইজ আ স্ট্যাটিক মেথড। সো আমি এই ক্লাস নেমটা ইউজ করে আমি স্ট্যাটিক মেথডটা কল করতে পারবো। ওয়ারেজ লেটস সি আমি অন্য একটা মেথডের জন্য কল করি, এই প্রিন্ট ক্লাস ভেরিয়েবলস মেথডটা কল করি, দেখি কি হয়। সো আমার এরর দিতেছে, কি বলতেছে যে নন স্ট্যাটিক মেথড ক্যান নট বি রেফারেন্স ফ্রম আ স্ট্যাটিক কনটেক্সট। সো আচ্ছা, মেথডের আমরা এক্সাম্পল দেখলাম যে স্ট্যাটিক মেথড আর স্ট্যাটিক ভেরিয়েবল দুইটাই অবজেক্ট ছাড়া আমি অ্যাক্সেস করতে পারি। সো এদিকে এই জিনিসটাই দেখানো হয়েছে যে আমি এই ডট অপারেটরটা, এই ক্লাস নেম ফলোড বাই ডট অপারেটর ইউজ করে কিভাবে স্ট্যাটিক ভেরিয়েবল বা মেথড অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, সো এখন একটু লিমিটেশনস দেখি। লিমিটেশনস হচ্ছে গিয়ে নন স্ট্যাটিক ভেরিয়েবলস slash methods cannot be directly called from a static method. So আমি এদিকেই, আচ্ছা এটা রাখি, আমার যে বক্স ডেমো ক্লাসেই আমি সিম্পল একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি যে n equals to 5, ঠিক আছে। এখন আমি একটু দেখি তো যে আমি একটা স্ট্যাটিক মেথড থেকে আমি যদি এই 5 প্রিন্ট করতে চাই কি হবে। সো আমি 5টা একটু প্রিন্ট করি। সো আমি এদিকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম n equals 5, আর এই ভেরিয়েবলটা কি স্ট্যাটিক না, ঠিক আছে। অ্যান্ড সো লেট মি ট্রাই প্রিন্টিং দিস ভেরিয়েবল n, হোয়াট হ্যাপেন্স, লেটস সি। সো আমার এদিকে এরর দিতেছে কি, non-static variable n cannot be referenced from a static constant context. So previously যে static context এররটা দিতেছিল, এররটা মানে এই যে এটার ভিতরে, এই ভিতরের পার্টটাকে আমি একটা স্ট্যাটিক কনটেক্সট বলে বোঝানো হচ্ছে। সো আমি একটা স্ট্যাটিক ভেরিয়েবল কখনো একটা একটা নন স্ট্যাটিক ভেরিয়েবল কখনো আমি একটা স্ট্যাটিক মেথড থেকে অ্যাক্সেস করতে পারবো না। সো সিমিলারলি আমি যদি এখন একটা মেথড লিখি এদিকে, আচ্ছা বাট তার আগে দেখাই যে এদিকে যদি আমি স্ট্যাটিক দিতাম তাহলে এই প্রবলেমটা উড হ্যাভ বিন সলভড। আমি এদিকে n ক্লিয়ারলি অ্যাক্সেস করতে পারতেছি। সো এই জিনিসটা কেন হইতেছে, বিকজ আমার এই মেথডটা একটা স্ট্যাটিক মেথড। সো ইফ ইউ লুক অ্যাট দিস, আমি যখন নাকি এই বক্স ক্লাসটা ছিল, বক্স ক্লাসের int l h w এগুলো কিন্তু রেগুলার নন স্ট্যাটিক ভেরিয়েবল ছিল, বাট এই ভেরিয়েবলগুলো কিন্তু আমি এদিকে অ্যাক্সেস করতে পারতেছিলাম। বা এই যে গেট ভলিউম মেথডটা যদি দেখি, ডিরেক্টলি l h w সে এই নিজের ক্লাসের মেথড, নিজের ক্লাসের একটা মেথড নিজের ক্লাসের ভেরিয়েবলসগুলো অ্যাক্সেস করতে পারতেছিল উইদাউট এনি প্রবলেমস। ওয়াই? বিকজ এই গেট ভলিউম যে মেথডটা, সেই মেথডটা কি ছিল, নন স্ট্যাটিক ছিল। সো জাস্ট টু ব্রিফলি শো ইউ, আমি এই মেথডটা এখন স্ট্যাটিক বানাই। আমার এখন একটা স্ট্যাটিক মেথড আছে গেট ভলিউম, ঠিক আছে। এখন লেটস সি হোয়াট হ্যাপেন্স। সাপোজ আমি এই আমার বক্স অবজেক্টটা কোথায়, বক্স অবজেক্ট ক্রিয়েট করলাম, বক্স 1 থেকে গেট ভলিউম কল করব। সো 0 ইন্টু 0 আমার কি আসা উচিত, যে রিটার্ন 0 আসা উচিত, ঠিক না। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন প্রিন্ট করি, আমার এরর দিতেছে কি, যে নন স্ট্যাটিক ভেরিয়েবল l ক্যান নট বি রেফারেন্স ফ্রম আ স্ট্যাটিক কনটেক্সট। সো এই যে নন স্ট্যাটিক যতগুলো ভেরিয়েবল আছে সবগুলোর জন্যই আমার এরর দিতেছে। সো এটার সিম্পল সলিউশন কি হতো, যে আমি যদি স্ট্যাটিকটা রিমুভ করে দিতাম তখন এই ভেরিয়েবলগুলো অ্যাক্সেস করতে পারতো, ঠিক আছে।
সো এদিকে এরর দিতেছে, আমি এম দিতে ভুলে গেছি দেখে। সো যাই হোক, এখন আমার এই গেট ভলিউম যে 0 সেটা রিটার্ন করতে পারতেছিল। সো আমি একটা স্ট্যাটিক মেথডের ভেতর থেকে কখনো আমি নন স্ট্যাটিক ক্লাস মেম্বার্স whether it be a method or variable অ্যাক্সেস করতে পারবো না। সো এই কারণে ইফ ইউ রিমেম্বার যে আমি আপনাদের যখন নাকি ল্যাব করাচ্ছিলাম, লেটস সি ইফ আই হ্যাভ দিস ফাইল, ল্যাব 2 মনে হয়, যে ল্যাব করার সময় আমি বলতেছিলাম যে ফর দ্য টাইম বিং আপনারা টাস্কগুলো একটা আলাদা মেথড হিসাবে করেন এবং মেক শিওর দ্যাট অল অফ দিস মেথডস আর স্ট্যাটিক। কী কারণে? বিকজ আমি যদি এগুলা স্ট্যাটিক না ডিক্লেয়ার করতাম, এই মেথডগুলো আমি কল করতেছিলাম কোথা থেকে? আমার মেইন মেথড থেকে, এবং আমার মেইন মেথড নিজেই স্ট্যাটিক। আর এদিকে আমি ক্লিয়ারলি বলে দিছি যে নন স্ট্যাটিক ভেরিয়েবল কিন্তু আমি একটা স্ট্যাটিক মেথড থেকে অ্যাক্সেস করতে পারবো না। সো এদিকে যদি আমি এই টাস্ক 4 টাস্ক 3 এগুলো যদি আমি একটাও যদি স্ট্যাটিক যদি না দিতাম, আমি এই মেইন মেথড থেকে কিন্তু তাদের কল করতে পারতাম না, বিকজ মেইন মেথড itself is static and for it to be able to call other methods, those methods need to be static as well. সো এটা আর স্ট্যাটিকের আরেকটা হচ্ছে কি যে স্ট্যাটিক ক্যান নট রেফার টু দিস অর সুপার। সো সুপারটা আমরা ইনহেরিটেন্স পড়ার সময় শিখবো যে সুপার কি, বাট দিস মানে এই যে আমি যে দিস কিওয়ার্ডটা ইউজ করে কি করতাম, আমার ক্লাস ভেরিয়েবলসগুলো অ্যাক্সেস করতাম। সো সাপোজ আমার এদিকে যদি আমার ইন থাকতো, আমি ডিরেক্টলি দিস ডট এন আমি এদিকে লিখতে পারতাম না, আমার এদিকে এরর আসতো। So similarly, even if I use static here, I would have gotten an error. আমি কখনো স্ট্যাটিক কনটেক্সটে দিস বা সুপার ইউজ করতে পারবো না। আচ্ছা, সো এখন স্ট্যাটিকের আরেকটা শর্ট ইউসেজ দেখি, যে স্ট্যাটিক ব্লক। স্ট্যাটিক ব্লক হচ্ছে গিয়ে ক্লাসের মধ্যেই ডিক্লেয়ার করা হয়। সো সাপোজ আমি একটা স্ট্যাটিক ব্লক ডিক্লেয়ার করার সিনট্যাক্স হচ্ছে গিয়ে জাস্ট রাইট স্ট্যাটিক ফলোড বাই হোয়াট এভার কোড ইউ নিড টু রাইট হিয়ার। সো এই স্ট্যাটিক ব্লকটা আমার যখন নাকি একটা ক্লাস লোড হয় ফর দ্য ফার্স্ট টাইম, তখনই এই স্ট্যাটিক ব্লকের কোডটা এক্সিকিউট হয়। সো জাস্ট লেট মি রাইট this class is being loaded for the first time, ঠিক আছে? সো তখনই জাস্ট এইটা কল হবে। সো এখন যদি আমি এদিকে যদি প্রিন্ট করি, হোয়াট উড হ্যাপেন? অবভিয়াসলি নাথিং, বিকজ আমি কোনো ক্লাসের অবজেক্টই ক্রিয়েট করতেছি না। বাট এখন আমি একটা বক্স 1, আচ্ছা আমার তো অবজেক্ট ক্রিয়েট করে আছে, লেট মি জাস্ট আনকমেন্ট দোজ লাইন্স। সো বক্স 1 এর অবজেক্টটা ইট লুকস লাইক আই হ্যাভ deleted it. No worries, I'll create a new one. So এটা বাদ দিয়ে দিই। আচ্ছা, আমি যে একটা বক্স অবজেক্ট ক্রিয়েট করতেছি, সো বক্স অবজেক্ট ক্রিয়েট করার পর কি বলতেছে, দিস ক্লাস ইজ বিং লোডেড ফর দ্য ফার্স্ট টাইম। এটা কোথা থেকে আসছে? আমার এই স্ট্যাটিক ব্লকটা। স্ট্যাটিক ব্লকটা আমি বললাম যে গেটস এক্সিকিউটেড অনলি ওয়েন আ ক্লাস ইজ লোডেড ফর দ্য ফার্স্ট টাইম। সো একটা কাজ করি, বক্স টু অবজেক্ট ক্রিয়েট করি। বক্স টু অবজেক্ট ক্রিয়েট করার পর এই দিস ক্লাস ইজ বিং লোডেড ফর দ্য ফার্স্ট টাইম এটা কিন্তু আর রিপিট হলো না। সো এখন আমি যতবারই বক্স অবজেক্ট ক্রিয়েট করি না কেন, এটা কিন্তু আর এই কোডটা কিন্তু আর এক্সিকিউট হবে না। এই কোডটা জাস্ট ক্লাসটা যখন নাকি ফর দ্য ফার্স্ট টাইম লোড করি, বা যখন একটা ক্লাসের অবজেক্ট আমি ফর দ্য ফার্স্ট টাইম ক্রিয়েট করি, তখনই এই ব্লকটা এক্সিকিউটেড হবে। সো নর্মালি স্ট্যাটিক ব্লকে কী থাকে, যে সাপোজ ক্যালকুলেশনস থাকে রিগার্ডিং সাপোজ এই LHWর কোনো কিছু যদি আমার ক্যালকুলেট করা লাগে, সেই ক্যালকুলেশনগুলো আমি এই স্ট্যাটিক ব্লকে দিতে পারি। সো আরেকটা জিনিস টু নোট হিয়ার ইজ দ্যাট আমার এই স্ট্যাটিক ব্লকটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লাসটা যখন নাকি ফার্স্ট লোড হয়, ক্লাসটা লোড হওয়ার সময় স্ট্যাটিক ব্লকটা রান করে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, হুইচ ওয়ান ইজ গোয়িং টু রান ফর দ্য ফার্স্ট টাইম? আই মিন স্ট্যাটিক ব্লকটা কি সবার আগে রান করে, না এই কনস্ট্রাক্টর রান করে? হোয়াট ডু ইউ থিঙ্ক? সো টু টেস্ট দিস আমি এই
প্রিন্ট স্টেটমেন্টটা আনকমন করি অ্যান্ড লেটস রান দিস। সো অ্যাকচুয়ালি যখন নাকি আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি তখন আমার স্ট্যাটিক যেই ব্লকটা সেই স্ট্যাটিক ব্লকের কোড সবার আগে রান হয়, তারপর আমার কনস্ট্রাক্টর রান হয়, আমার এই কনস্ট্রাক্টরের কোডটা। সো এখন সাপোজ আমি যদি B2 রান করি, লেটস সে B2তেও আমি একটা সিস্টেম B2 কনস্ট্রাক্টরও একটা কিছু দেই, আমার কনস্ট্রাক্টরের জিনিস সবসময় বেসিক্যালি ক্লাস লোড হওয়ার সময় আমার সবসময় মানে ক্লাসটা যখন কি ফর দ্য ফার্স্ট টাইম লোড হবে স্ট্যাটিক ব্লকটা সবার আগে এক্সিকিউট হবে, তারপরে বাকি যা কোড আছে। সো বেসিক্যালি কনস্ট্রাক্টর যদি থাকে কনস্ট্রাক্টর আগে এই কম্পিউটেশনগুলো হবে। আচ্ছা, সো স্ট্যাটিক বেসিক্যালি I've talked all there is about static. So next topic e jai, which is final. So final niye you might be familiar with. Final is the equivalent of constant. So ekটু final আমরা এখন একটু try করি। So বলতেছে declaring a variable final prevents it from being changed. যে আমি যদি একটা final variable declare করি, suppose final int n equals 5, এই ভেরিয়েবলটা আমি আর চেঞ্জ করতে পারবো না। সো আমি জাস্ট এটা প্রিন্ট করি, দেখাই প্রিন্ট হলো উইদাউট, আমি কোডটা রান হলো উইদাউট এনি প্রবলেমস। সো লেট মি নাও ট্রাই অ্যাসাইনিং 10 to n, রান করি, এরর দিতেছে। ওয়াই? বিকজ ক্যান নট অ্যাসাইন আ ভ্যালু টু আ ফাইনাল ভেরিয়েবল n। সো ফাইনাল ভেরিয়েবলে আমি কখনো ভ্যালু চেঞ্জ করতে পারবো না। সো ফাইনাল বেসিক্যালি এতটুকুই। সো ফাইনালের আমরা আরেকটা ইমপ্লিমেন্টেশন শিখবো যখন নাকি আমরা ইনহেরিটেন্স করবো, উইচ ইজ দ্যাট আমি একটা মেথডকে যদি ফাইনাল ডিক্লেয়ার করি সেই মেথডটা ক্যান নট বি ওভার রিডেন। সো ওভার রিডেন নিয়ে এখন আমরা পড়ি নাই, ইনহেরিটেন্স পড়ার সময় ওভার রিডেনটা কি সেটা আমরা শিখব। আচ্ছা, সো আমরা এখন একটু অ্যারেস দেখি। সো অ্যারে নিয়ে ইউ অল আর অলরেডি ফ্যামিলিয়ার উইথ। সো অ্যারের কনসেপ্টটা ইজ এক্স্যাক্টলি দ্য সেম ইন জাভা, অনলি দ্যাট জাভায় অ্যারেও অবজেক্ট হিসাবে ইমপ্লিমেন্টেড হয়। সো জাভায় অ্যারে ডিক্লেয়ার করার সিনট্যাক্সটা হচ্ছে গিয়ে এইভাবে যে if you want to declare an array with 5 cells you write this here, বা এদিকে এই স্কোয়ার ব্র্যাকেটস লেখা আর এদিকে স্কোয়ার ব্র্যাকেটস লেখা মেক্স নো ডিফারেন্স হোয়াটসএভার। সো এটা মানে একটা অ্যারে ক্রিয়েট করা হয়েছে যে অ্যারেটার হচ্ছে গিয়ে 5টা সেল আছে, 5টা ঘর আছে। সো স্ট্যাটিকটা বাদ দিয়ে দিই, আর সো এতটুকু থাকুক। আচ্ছা, সো অ্যারে ডিক্লেয়ার করতে পারি আমি এইভাবে। সো আরেকটা ওয়ে অফ ডিক্লেয়ারিং অ্যান অ্যারে ইজ যে আমি যদি একটা অ্যারের ভ্যালু ডিরেক্টলি দিতে চাই, সাপোজ এই নতুন একটা অ্যারে ক্রিয়েট করবো, সাপোজ লেটস কল দিস অ্যারে 1 অ্যান্ড অ্যারে 2, আমি ভ্যালুগুলো ডিরেক্টলি দিয়ে দিতে পারবো। সাপোজ আমি 1 2 3 4 34 35 7 এই ভ্যালুগুলো যদি আমি দিতে চাই ডিরেক্টলি আমি এইভাবে দিতে পারবো। সো সাপোজ লেটস ক্রিয়েট আমি মেইন মেথডে এখন একটা মেথড ক্রিয়েট করি, একটা স্ট্যাটিক মেথড, যে প্রিন্ট অ্যারে এলিমেন্টস, ঠিক আছে। মেইন মেথড একটা ইফ ক্রিয়েট করলাম, সে একটা অ্যারে নিবে। সো অ্যারে পাস করার ওয়ে exactly the same as how you would receive a reference variable such as box object. Syntax টা exactly same. So first আমার type লেখা লাগবে, followed by এই সিম্বলটা square brackets, followed by an identifier. So let's write this. So আচ্ছা, একটা অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে সেটা বের করতে আমরা পারি কিভাবে? ইউজিং দ্য লেন্থ ভেরিয়েবল। সো জাভায় আমি বললাম যে অ্যারে ইমপ্লিমেন্টেড অ্যাজ হোয়াট? অবজেক্টস। সো এই অ্যারের যেই ক্লাসটা, সেই ক্লাসে একটা লেন্থ ভেরিয়েবল আছে। সো সেই ক্লাসের যখন নাকি একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়, সেই অবজেক্টটার
লেন্থ ভেরিয়েবলটা কি কন্টেইন করে, যে বেসিক্যালি আমি অ্যারেটা যখন নাকি ক্রিয়েট করছি তার সাইজ কত ছিল। সো আমি যদি অ্যারে 1 লেন্থ ক্রিয়েট করি 5 আসবে, আমি যদি অ্যারে 2 লেন্থ প্রিন্ট করি তখনও 5 আসবে। সাপোজ আমি যদি এদিকে আরেকটা ভ্যালু দিতাম তখন সাপোজ এটা 6 আসতো, as you can see here. So length ভেরিয়েবলটা কি করে, contains number of elements that a particular array can hold, ঠিক আছে। সো যাই হোক, where was I, আমি একটা মেথড ক্রিয়েট করতেছিলাম যেটা আমার অ্যারের এলিমেন্টসগুলো প্রিন্ট করবে। সো i equals to 0, সো সাপোজ i রান করবে until the length of the array. সো বেসিক্যালি আমি যদি একটা অ্যারে পাঠাই যার 5টা ঘর আছে, এই ফর লুপটা রান করবে 0 1 2 3 4 পর্যন্ত। সিন্স 5টা ঘর মানে আমি জানি আমার অ্যারে স্টার্টস ফ্রম 0, আমার লাস্ট সেলটা ইন্ডেক্স নাম্বার হচ্ছে গিয়ে 4, ঠিক আছে। সো আমি জাস্ট প্রিন্ট করি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট অ্যারে আই, আর একটু স্পেস দিয়ে বোঝার জন্য। সো যাই হোক, আমি তো প্রিভিয়াসলি দুটো মেথড ক্রিয়েট করছিলাম। সো এখন আমি অ্যারে 1-এর যদি এলিমেন্টস প্রিন্ট করি দেখি কি আসবে। সো অ্যাজ ইউ ক্যান সি আমার 0 0 0 আসতেছে। আর আমি যদি এদিকে অ্যারে 2 যদি পাঠাতাম, আমি অ্যারে 2-তে আমি বেসিক্যালি যা ডিক্লেয়ার করছিলাম তাই আসবে। সো সাপোজ আমি যদি অ্যারে 1-এর কোনো একটা ইন্ডেক্স যদি চেঞ্জ করে দিতাম, সাপোজ 3-তে যদি আমি কোনো একটা বড় কোনো নাম্বার দিতাম, তখন দিস উড হ্যাভ বিন রিফ্লেক্টেড হিয়ার। সো আমি যদি এখন অ্যারে প্রিন্ট করি, আমার 3rd ইন্ডেক্সে আমার এই ভ্যালুটা আসবে। সো অ্যারের আইডিয়াটা আই হোপ অল অফ ইউ আর ফ্যামিলিয়ার উইথ। আমাদের নতুন যেই জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে গিয়ে অ্যারে জাভায় ইমপ্লিমেন্টেড অ্যাজ অবজেক্টস, ঠিক আছে। সো দ্যাট ওয়াজ আ ব্রিফ ডেসক্রিপশন অফ অ্যারেস। সো এখন একটা কোয়েশ্চেন হচ্ছে গিয়ে, অ্যারে যেহেতু অবজেক্ট হিসেবে ইমপ্লিমেন্টেড হয়, তার মানে আমি যে এই অ্যারে ভেরিয়েবলটা পাঠাচ্ছি, এই অ্যারে ভেরিয়েবলটায় কি আছে একটু দেখি তো, আমরা একটু প্রিন্ট করি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন অ্যারে 1 লিখি, কি আছে, কি মনে হয়, হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ গোয়িং টু বি দ্য আউটপুট। প্রিন্ট করার পর আমার কি আসলো, একটা রেফারেন্স। ওয়াই, বিকজ অ্যারে জাস্ট লাইক আমার এই বক্স অবজেক্ট, এই যে আমি সরি বক্স অবজেক্ট কই, আমার এই বক্স অবজেক্ট একটা অবজেক্টই, এই বক্স 1-এর মতো আমার এই অ্যারে 1-ও একটা অবজেক্ট। সো অ্যাজ এ রেজাল্ট এই অ্যারে 1-এ কি আছে, একটা রেফারেন্স আছে, অ্যান্ড ওই রেফারেন্সটাই কী করে, একটা মেমোরি লোকেশনে পয়েন্ট করে, এবং মেমোরি লোকেশনে সাপোজ অ্যারে 2টা, আমি যদি অ্যারে 2 প্রিন্ট করতাম, অ্যারে 2 এই মেমোরি লোকেশনটা সাপোজ পয়েন্ট করে, এবং সেই মেমোরি লোকেশনে 1 2 34 35 7 352 সিরিয়ালি আছে। সো এখন আমি একটা কাজ করি, আমি আরেকটা মেথড ক্রিয়েট করি। লেটস কল দিস static void increment array elements by something. সো সাপোজ এদিকে আমি একটা অ্যারে নিব, এবং সেই অ্যারেটা একটা কোনো সাপোজ ইনক্রিমেন্ট করব, যে ইউজার আমাকে যেই এই মেথডটা কল করার সময় যে আর্গুমেন্ট হিসাবে যেই একটা ইন্টিজার ভ্যালু দিবে সেইটাই আমি ইনক্রিমেন্ট করব। সো সাপোজ অ্যারে আই প্লাস ইকুয়াল, ইউজার আমাকে যে ভ্যালু দিবে সেই ভ্যালুটাই আমি বাড়াবো। সো সাপোজ আমি এদিকে এখন করি ইনক্রিমেন্ট অ্যারে এলিমেন্টস বাই, আমি অ্যারে 1 পাঠাই আর সাপোজ সে 5 পাঠাই। সো কী হবে, আমার এই অ্যারে 1-এর সবগুলা সেলে 5 করে যোগ হবে। সো এই জিনিসটা আমি টেস্ট করি, আবার প্রিন্ট অ্যারে এলিমেন্টস কল করি, আর অ্যারে 1-এর প্রিন্ট করি, দেখি কি আসে। সো একটা জিনিস টু নোট হিয়ার ইজ দ্যাট আমি কিন্তু এই চেঞ্জটা কোথায় করলাম,
চেঞ্জটা আমি কমপ্লিটলি ডিফারেন্ট একটা স্কোপে করলাম, বাট এই স্কোপে আমি যেই চেঞ্জটা করছি, যে আমি প্রতিটা অ্যারে সাপোজ 0 + = 5, 0 ইন্ডেক্সে যা আছে তার সাথে 5 যোগ করতেছি। আবার যখন এই ফর লুপটা ঘুরে এদিকে আসবে, 0 কি হবে, i++ হয়ে 1 হবে। অ্যারের 1 ইন্ডেক্সে যেই ভ্যালুটা আছে তার সাথে আমি 5 যোগ করতেছি। সো এই যোগের কাজটা আমি এই স্কোপে করলাম, কিন্তু এই চেঞ্জটা আমার দেখা গেল এদিকে, এই স্কোপের বাইরে। ওয়েল অ্যাগেইন দ্য রিজন ইজ দ্য সেম, যেদিকে আমার ইভেন দো কল বাই, আমার এদিকে আমি একটা রেফারেন্স পাস করতেছি, এই রেফারেন্সের কপিটাই এদিকে আসছে, কিন্তু রেফারেন্সের কপি পাঠালে কি হবে, সেই কপিটা তো একটা জায়গায় পয়েন্ট করতেছে। Suppose here if you think of array1 and array as these two references, তারা কিন্তু দুজনই একটা জায়গায় পয়েন্ট করতেছে, অ্যান্ড চেঞ্জটা যেটা মেড হচ্ছে, চেঞ্জটা কিন্তু একটা জায়গায় হচ্ছে। সো অ্যাজ আ রেজাল্ট আমি চেঞ্জ কোথায় করি ডাজ নট ম্যাটার, আমি চেঞ্জটা সব জায়গা থেকেই দেখতে পারবো, as long as I have the means to access it. So array, remember যে array কিন্তু জাভায় implemented as objects. So that was a brief description or guideline on how to use arrays. So finally আমরা আজকের লাস্ট টপিকটি একটু দেখি, which is string. So string হচ্ছে গিয়ে অনেক ম্যাসিভ, বাট আমি জাস্ট ভেরি সিম্পল কতগুলো জিনিস নিয়ে কথা বলবো। সো ফার্স্টে বলি যে স্ট্রিংও জাভায় ইমপ্লিমেন্টেড অ্যাজ অবজেক্টস, বাট ইউ মাইট বি থিঙ্কিং যে এটার মানে কি, স্ট্রিংয়ে তো আমি কখনো এই নিউ ইন্ট কিওয়ার্ড তো লিখি না, স্ট্রিং আমি সবসময় কীভাবে প্রিন্ট করি, সরি আমি কীভাবে ভ্যালু অ্যাসাইন করি, যে আমি একটা ইন্ট n = 5, আমি যেভাবে আমি ভ্যালু বসাই, আমি একটা স্ট্রিং ভেরিয়েবল এক্স্যাক্টলি সেইভাবে ভ্যালু বসাই, যে স্ট্রিং সাপোজ str = abc, ঠিক আছে। আমি স্ট্রিংয়েও এক্স্যাক্টলি, আচ্ছা সো লেটস জাস্ট কল দিস s1 ইনস্টেড। আমি তো স্ট্রিংয়ে কখনো আমি নিউ কিওয়ার্ড কিছু ইউজ করি না, তো স্ট্রিং আবার অবজেক্ট কীভাবে হলো। আর আমি যখন নাকি সাপোজ একটা স্ট্রিং প্রিন্ট করি, println s1, আমি তো কোনো রেফারেন্স পাই না, আমি তো ডিরেক্টলি ভ্যালুটাই পাই। ওয়ারেজ আমি অন্য যেই অবজেক্ট, যে আমার যখন নাকি array1 প্রিন্ট করতাম, বা আমার যখন নাকি বক্স অবজেক্টের box1 প্রিন্ট করতাম, আমরা তখন একটা রেফারেন্স পেতাম। সো স্ট্রিংও যদি একটা অবজেক্ট হয়, আমি এদিকে ক্যান রেফারেন্স পাইতেছি না, আর ক্যান আমি এদিকে এইভাবে ডিরেক্টলি ভ্যালু বসাইতে পারতেছি। ওয়েল অ্যাকচুয়ালি স্ট্রিংয়ের অবজেক্ট ইমপ্লিমেন্টেশনটা জাভায় একটু ডিফারেন্ট। সো স্ট্রিংয়ের অ্যাকচুয়ালি পুরো বিশাল একটা চ্যাপ্টার আছে, সো উই ওয়ন্ট বি লার্নিং অ্যাবাউট দ্যাট, বাট আমরা একটু ব্রিফলি উপর দিয়ে জিনিসটা দেখি যে স্ট্রিং ইমপ্লিমেন্টেড অ্যাজ অবজেক্টস, বাট এটা একটু ডিফারেন্ট। সো স্ট্রিংয়ে ইফ ইউ ওয়ান্টেড ইউ কুড অ্যাকচুয়ালি ডু দিস অ্যাজ ওয়েল, যে নিউ স্ট্রিং, যেই ভেরিয়েবলটা সেই ভেরিয়েবলটা, সো স্ট্রিংয়েও ইউ কুড ইউজ দ্য নিউ কিওয়ার্ড। সো নিউ কিওয়ার্ড ইউজ করার আর না ইউজ করার ইমপ্লিকেশনসগুলো একটু আমরা দেখি। সো ঠিক আছে, আমরা স্ট্রিংয়ের আগে বলি কতগুলো মেথড আছে ইম্পর্টেন্ট। সো ল্যাবে আমরা এর বাইরেও অনেকগুলো মেথড শিখছি, বাট থিওরির জন্য আমরা এই কয়েকটা একটু দেখি, রিভিউ করি। সো আমার একটা মেথড হচ্ছে গিয়ে লেন্থ। সো লেন্থ মেথড কি করে, রিটার্নস দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং। ইন আদার ওয়ার্ডস সে সাপোজ s1-এ আমার কয়টা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটা সে প্রিন্ট করবে। সো s1-এ a p p l e অবভিয়াসলি আমার 5টা ক্যারেক্টার আছে, সে 5 প্রিন্ট করলো। সো একটা ইম্পর্টেন্ট জিনিস টু নোট হিয়ার ইজ দ্যাট স্ট্রিং আর অ্যারে দুইটাই ইমপ্লিমেন্টেড অ্যাজ অবজেক্টস, কিন্তু অ্যারের যেই লেন্থটা, সেই লেন্থটা কিন্তু
is a what? Variable. But string এর যে লেন্থটা সেই লেন্থটা কিন্তু is a method. সো এই জিনিসটা ডোন্ট ফরগেট। আমি যদি অ্যারের দিকে যদি লেন্থ দেই এটা কিন্তু আমার হবে না। সো আমি যদি এদিকে প্রিন্ট অ্যারে এলিমেন্টস দেই ইট উইল সে ক্যান নট ফাইন্ড সিম্বল বিকজ এটা এক্সিস্ট করে না। সো স্ট্রিং এর লেন্থ একটা মেথড ওয়ারিজ অ্যারের লেন্থ একটা ভেরিয়েবল। আচ্ছা, সো এটা গেল। আরেকটা মেথড হচ্ছে গিয়ে charAt, which you should know very well by now. charAt কি করে? returns character at specified index. যে আমি যদি এদিকে একটা ইন্ডেক্স নাম্বার দেই সাপোজ 0 মানে ফার্স্ট ইন্ডেক্সটা a, সো আমার a যে ক্যারেক্টারটা সেটা প্রিন্ট হওয়া উচিত। সিমিলারলি আমি যদি লাস্ট ইন্ডেক্সটা which is what 5 না 4 যদি আমি প্রিন্ট করি আমার কি আসবে? e আসবে। সো charAt দিয়ে আমি একটা স্পেসিফিক কোনো ক্যারেক্টার ফাইন্ড আউট করতে পারি একটা স্ট্রিং এর। ফাইনালি আসি আমরা ইকুয়ালস। সো ইকুয়ালস কি করে? কম্পেয়ার্স কন্টেন্ট অফ টু স্ট্রিংস। সো সাপোজ আমার স্ট্রিং s1 আর স্ট্রিং s2, সো s2 নাম সাপোজ আমি দেই ম্যাঙ্গো দেই। সো এটা কি করবে? ইকুয়ালস মেথডটা দুইটা স্ট্রিং কম্পেয়ার করে। সো সাপোজ আমি s1 থেকে কল করলাম এবং আমি কম্পেয়ার করব s2, ঠিক আছে? সো অ্যাজ ইউ ক্যান সি এটা আমার ফলস দিতেছে। কি কারণে? অ্যাপেল আর ম্যাঙ্গো কি সেম? অবভিয়াসলি নো। বাট আমি যদি দুইটাই অ্যাপেল লিখতাম আমার অ্যান্সারটা কি আসতো? ট্রু। সো ইকুয়ালস সবসময় কন্টেন্ট কম্পেয়ার করে, কিন্তু ইকুয়াল সো আমি একটু বলি যে ইউ শুড অলওয়েজ ইউজ ইকুয়ালস মেথড ওয়েন কম্পেয়ারিং টু স্ট্রিংস। কী কারণে? বিকজ এই ইকুয়াল যে অপারেটরটা সেটা কিন্তু কন্টেন্ট কম্পেয়ার করে না। কন্টেন্ট বলতে আমি যে এই ভ্যালুটা বলতেছি, সে রেফারেন্স চেক করে যে দুইটার রেফারেন্স কি সেম কিনা। সো এখন আমি সাপোজ যদি এদিকে করতাম যে সাপোজ ইফ s1 equal s2 system.out.println true, আর যদি না হয় false। ঠিক আছে, এরকম একটা জিনিস লিখছি যে s1 আর s2 যদি ইকুয়াল হয় তাহলে হচ্ছে গিয়ে ট্রু, আর যদি না হয় ফলস। অ্যাগেইন এটা আমি বললাম কি চেক করে? রেফারেন্স চেক করে। সো এখন এইটা s1 একটা অবজেক্ট, s2 আর একটা অবজেক্ট, রাইট? যেমন এই array1 একটা অবজেক্ট ছিল, array2 একটা অবজেক্ট ছিল, আমার বক্স b1 একটা অবজেক্ট ছিল, বক্স b2 আরেকটা অবজেক্ট ছিল, দ্যাটস 579 আরেকটা অবজেক্ট ছিল, রাইট? সো এইভাবে উড দ্যাট নট মিন যে আমার s1 আর s2 দুইটা ডিফারেন্ট অবজেক্ট? সো এদের অবভিয়াসলি দুইটা ডিফারেন্ট রেফারেন্স ভেরিয়েবল, তাই কি না? সো প্রিন্ট করি তো কি আসে? আচ্ছা, সো লুকস লাইক আই ফরগট টু ইউজ দ্য নিউ কিওয়ার্ড হিয়ার, সরি ফর দ্যাট। সো এইদিকে আমার দুইটার রেফারেন্স সেম বলতেছে, s1 আর s2 সেম বলতেছে, whereas obviously s1 আর s2 কি সেম? s1 আর s2 তো দুটো ডিফারেন্ট রেফারেন্স হওয়া উচিত না? ওয়েল অ্যাকচুয়ালি আমি ইকুয়ালসেও যেই রেজাল্ট পাইতেছি আমি এই ইকুয়ালেও সেম রেজাল্ট পাইতেছি। ওয়েল দিস ইজ বিকজ অফ হাউ জাভা হ্যান্ডেলস স্ট্রিংস। সো জাভা স্ট্রিং একটা স্পেসিফিক ওয়েতে হ্যান্ডেল করে, যার কারণে ইকুয়াল এবং এই ইকুয়াল সামটাইমস সেম রেজাল্ট রিটার্ন করতে পারে। সো আমরা এখন একটু এই জিনিসটা একটু দেখি যে জাভা অ্যাকচুয়ালি স্মার্ট। জাভা যখন নাকি দেখে একটা স্ট্রিং ক্রিয়েট করা হইতেছে, নতুন একটা স্ট্রিং, যেই স্ট্রিংয়ের ভ্যালুটা তার স্ট্রিং পুল বলতে একটা জিনিস আছে, সেই স্ট্রিং পুলে অলরেডি আছে, তখন সে কি করে?
সে নতুন করে আবার আরেকটা অবজেক্ট ক্রিয়েট করে না। সো সাপোজ আমার এদিকে s1 আমি একটা স্ট্রিং ক্রিয়েট করছিলাম, স্ট্রিং ক্রিয়েট করার পর তার স্ট্রিং পুলে এই s1, so again strings are implemented differently from other objects, so এই স্ট্রিং পুলে আমার অ্যাপেল রাখা হয়েছে। আমি যখন নাকি আমার প্রোগ্রাম থেকে আরেকটা স্ট্রিং অবজেক্ট ক্রিয়েট করতে গেছি যেটা অলসো কন্টেন্স অ্যাপেল, জাভা কি করছে, জাভা স্মার্টলি দেখছে আচ্ছা আমার স্ট্রিং পুলে তো এই ভ্যালুটা অলরেডি এক্সিস্ট করে, সো সে নতুন আরেকটা অবজেক্ট বা মেমোরি লোকেশন নষ্ট না করে সে এই যে রেফারেন্সটা আছে এই রেফারেন্সটাতেই সে অ্যাপেল বসাই দিছে। সো অ্যাজ আ রেজাল্ট আমি যখন নাকি এদিকে s1 আর s2 কম্পেয়ার করছি, সো ইন দিস কেস আচ্ছা ফর দ্য সেক অফ কনসিস্টেন্সি লেটস কল দিস s3। সো আমি এই যে এই s1 আর s3 যখন নাকি কম্পেয়ার করতেছি আমার এদিকে ট্রু আসছে বিকজ আমার s1 এর ভিতরেও অ্যাপেল আছে, s3 এর ভিতরেও অ্যাপেল আছে, কিন্তু আমার এদিকে ট্রু আসছে এই নিচের পার্টটার এই ইফের পার্টটা ট্রু আসছে বিকজ আমার s1 এও অ্যাপেলে পয়েন্ট করতেছে, s3 ও অ্যাপেলে পয়েন্ট করতেছে এই কারণে। সো এখন আমি যদি এদিকে সাপোজ অ্যাপেলস দিয়ে দিই তখন কি হবে, তখন অবভিয়াসলি ফার্স্টটার ভ্যালু তো ফলস আসবে বিকজ অ্যাপেল আর অ্যাপেলস কি সেম। সো দেখি জাস্ট এসি অ্যাপেল আর অ্যাপেলস কি সেম, দ্য অ্যান্সার ইজ অবভিয়াসলি নো। কিন্তু পরে s1 আর s3 চেক করছে তখনও ফলস আসছে, কি কারণে, জাভা ফার্স্টে স্ট্রিং অবজেক্ট ক্রিয়েট করছিল অ্যাপেল দিয়ে, তারপর যখন নাকি আমি s3 আরেকটা স্ট্রিং ভেরিয়েবল ক্রিয়েট করছি তখন সে দেখছে আচ্ছা অ্যাপেলস নামে তো কিছু নাই, আমার একটা নতুন একটা রেফারেন্স ক্রিয়েট করা লাগবে। সো অ্যাজ আ রেজাল্ট নতুন একটা রেফারেন্স ক্রিয়েট হয়েছে অ্যান্ড এই কারণে s1 আর s3 রেজাল্ট ডিফারেন্টলি রিটার্ন করছে। whereas previously সেম কন্টেন্ট থাকায় রেফারেন্সটাও জাভা কি করছে সেম রাখছে instead of creating a new one. however আমরা যদি এইভাবে স্ট্রিং ক্রিয়েট করি নিউ স্ট্রিং দিয়ে তখন কিন্তু আর সেম থাকবে না, তখন কি করবে, আমি যদি এইভাবে স্ট্রিং ক্রিয়েট করি তখন সে তার স্ট্রিং পুলে নতুন একটা স্পেস ইউজ করবে। সো এখন আমরা এটা রান করি দেখি যে আমার এই s1 ডট ইকুয়ালসের জন্য আমার অ্যাপেল আর অ্যাপেল কন্টেন্ট সেম, কিন্তু পরের জন্য আমার এদিকে ফলস আসতেছে, কি কারণে, বিকজ এখন s1 আর s3 রেফারেন্স নট দ্য সেম। আমি যখন নাকি নিউ স্ট্রিং ইউজ করছি তখন সে ইমিডিয়েটলি নতুন একটা স্পেস ইউজ করছে তার স্ট্রিং পুলে instead of referring back to the old one even though the new value that I've created is the same as the old one. So এই জিনিসটা এদিকে ইলাস্ট্রেট করা হয়েছে। So basically that is the end of today's lecture. Hope you were able to understand everything. If not, feel free to ask me any questions that you may have.